আন্তরিক কৃতজ্ঞতা। স্টাইল বানিয়ে দুনিয়া কাঁপাচ্ছে বাংলাদেশ দল। স্টাইলটা হচ্ছে বাংলাদেশ দল 4th ইনিংসে ব্যাট করে টেস্ট স্পেশালি যেটা সবচেয়ে ডিফিকাল্ট টাইম যায়, সেখানটায় টেস্ট ইতিহাস বলেন, ওয়ানডে ক্রিকেটের ইতিহাস বলেন, বিশ্ব ক্রিকেটের ইতিহাস বলেন, যে কোনো ইতিহাসকে যদি আমরা পর্যালোচনা করি বা হোমে ফেভারিট ধরার যদি হিসাবটা করি, সেই সব কিছু বিবেচনায়, সব নিক্তিতে, সব প্যারামিটারে শক্তিশালী একটা দল পাকিস্তান তাদেরকে হারিয়েছে টানা 2 টেস্টে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ইতিহাস লিখেছে। বাংলাদেশের দুনিয়া কাঁপানো অর্জনে প্রকম্পিত হয়েছে সারা বিশ্ব। এবং তারপর সেই দলটা বাংলাদেশে ব্যাক করেছে। ব্যাক করার পর এয়ারপোর্টে তাদেরকে বরণ করে নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব পজিটিভ একটা উদ্যোগ ছিল। সাংবাদিকরা সেখানটায় ছিলেন। নাজমুল হোসেন শান্ত যেই রাতে ওই ট্রফি নিয়ে মেসি স্টাইলে ঘুমিয়েছিলেন, সেখান থেকে ঘুম থেকে উঠে বিমানে চড়ে আবার বাংলাদেশে ব্যাক করেছেন এবং তারপরে মিডিয়ার সামনে তিনি হাজির হয়েছেন। মিডিয়ার সামনে নাজমুল হোসেন শান্ত একটা ব্যাপার নিয়ে বলার চেষ্টা করেছেন বা বলেছেন, বিভিন্ন রিপোর্টসগুলো আমি যতটুকু দেখার চেষ্টা করেছি, যে সাকিব আল হাসান ইস্যুতে তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি কথা বলবেন এবং যারা সংশ্লিষ্ট রয়েছে নিশ্চয়ই তাদের সবার সাথেই সাকিবের নির্বিঘ্নে খেলার ব্যাপারে তিনি ক্যাপ্টেন হিসেবে তার রোলটা প্লে করবেন। এরপরে সোশ্যাল প্ল্যাটফর্মে 2 ধরনের রিয়াকশন আমরা দেখেছি। একটা হচ্ছে হাহা রিয়াকশন, আরেকটা হচ্ছে লাভ রিয়াকশন। আমার কোনো রিয়াকশন নাই, আপনাদের কি রিয়াকশন হয় আমার এই আলোচনাটা শোনার পর সেই রিয়াকশনটা আমি জানতে চাই। দেখুন, বাংলাদেশ ক্যাপ্টেন তিনি যখন বাংলাদেশে ব্যাক করলেন এবং ব্যাক করার পর যখন তার আলোচনার 2টা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পয়েন্টের একটা ছিল সাকিব আল হাসান। সাকিব আল হাসান ইস্যুতে তিনি বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সাথে কথা বলবেন এবং দ্বিতীয় পয়েন্টটা ছিল চন্ডিকা হাথুরু সিং এ, খুব ভালো কোচ, ভালো মানুষ, তিনি অনেক কিছু শেয়ার করেন, ড্রেসিং রুমকে দারুণ করে ফেলেছেন। ঠিক তখন আমার প্রশ্ন যে নাজমুল হোসেন শান্ত তো আসলে পাকিস্তান সিরিজে ক্যাপ্টেন হন নাই, তিনি অনেক আগে থেকেই ক্যাপ্টেন ছিলেন জাতীয় দলের। এবং যখন পাখির মতো মানুষগুলো মরছিল, বুকের রক্ত ঝরছিল, যখন তাদেরকে বাঁচানোর জন্য কেউ ছিল না, যখন আমরা এমন দেখেছি যে ভ্যানগুলোতে একটার পর একটা নিথর দেহ তোলা হচ্ছিল, ঠিক ওই সময়টা, ওই সিচুয়েশনে যখন এই ঘটনাগুলো ঘটছিল, অগাস্টের 5 তারিখে চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছিল সেগুলোর ব্যাপারে ওই সময়ও তো তিনি ক্যাপ্টেন ছিলেন। তিনি কি রাষ্ট্রের তখনকার প্রধান নির্বাহীর সাথে কোনো ধরনের কথা বলার চেষ্টা করেছেন? একটা বারের জন্য এখন যেমন সাকিব আল হাসানকে রক্ষা করার জন্য, তার দলের একজন ক্রিকেটারকে রক্ষা করার জন্য তিনি দেশের প্রধান নির্বাহীর সাথে সর্বোচ্চ পদে যিনি রয়েছেন তার সাথে আলোচনা করার পরিকল্পনার কথা প্রেসে বলতে পারেন, ঠিক এই নাজমুল শান্ত যখন বাংলার মানুষের বুকে রক্তক্ষরণ হচ্ছিল, ঠিক তখন তার দলের ক্রিকেটার না হওয়ার কারণে বা তার সঙ্গী সাথী, তার বড় ভাই না হওয়ার কারণে এদেশের সন্তানরা যখন মারা যাচ্ছিল পথে প্রান্তরে, রাস্তায়, পুলিশের গুলিতে, ইটের আঘাতে, তাদের ব্যাপারে কেন তিনি তখন সোচ্চার হলেন না? তাদের ব্যাপারে কেন তিনি একটাবার চেষ্টা করলেন না সেই সময়ের যিনি রাষ্ট্র চালাচ্ছিলেন তার সাথে কথা বলে এটাকে স্টপ করা যায় কিনা সেই ব্যাপারে? ভালো সময়ে ভালো লোকের অভাব হয় না ভাই। যখন একটা পরিবেশ তৈরি হয় যে আমি কথা বলতে পারি এবং এই কথা বললে পাবলিক খাবে, তখন আমাদের ক্রিকেটাররা আসলে সেটার থেকে দূরে থাকেন না। আচ্ছা, চিন্তা করে দেখুন যে সাকিবের ব্যাপারে যে তিনি কথা বলবেন, তিনি কি আরো কিছু ব্যাপারে কথা বলবেন? এই যে ধরেন কাকড়ার ফার্ম নিয়ে যে আলোচনাটা রয়েছে, বিতর্ক রয়েছে, আপনারা সার্চ করুন যে সাকিবের কাকড়ার ফার্মের খামারিরা বেতন পান না, এগুলো নিয়ে কি তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন? আজকে সাকিব আল হাসান যার সাথে আসলে শেয়ার কেলেঙ্কারির সাথে নাম জড়িয়ে গেছে, সেই ব্যাপারে যে অসংখ্য মানুষ সর্বশান্ত হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে কি তিনি কথা বলবেন? সাকিব আল হাসান বাংলাদেশে যে কয়েকটা দামি গাড়ি ইম্পোর্ট করা হয়েছে ট্যাক্স ফ্রিতে, তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমনের পর সর্বোচ্চ দামি গাড়িটা বাংলাদেশে নিয়ে এসেছেন, সেটা খালাসও করেছেন। ছাত্র আন্দোলনের মাঝখানে যখন একজন ক্রিকেটার তার গাড়ি খালাস করা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু একটা স্ট্যাটাস দেন না, 30শে জুলাই তিনি গাড়ি খালাস করেছেন, প্রথম আলোয় আজকে রিপোর্ট এসেছে, তখন সেই ব্যাপার নিয়ে নাজমুল হোসেন শান্ত কি কথা বলবেন যে সাকিব ভাই সেই কাজটা ভালো করে নাই? সাকিবকে কি সেই কথা তিনি বলেছেন? আজকে আমরা যদি খেয়াল করে দেখি, খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্ট আমি নোট আউট করেছি, যে আপনি যদি খেয়াল করেন নাসুম আহমেদ, আজকে যেই কোচকে তিনি দারুণভাবে উপাধি করার চেষ্টা করছেন, ভালো কোচ এবং তিনি অনেক কোঅপারেটিভ, 35 দিন বাংলাদেশে না থাকার পর যখন প্রতি মাসে 37 লাখ টাকা সব হিসাবে তিনি বুঝে নেন, সেই কোচকে যখন নন পারফর্মার ক্যাপ্টেন ভালো বলেন, লোকাল কোচদের কথা যখন এয়ারপোর্টে আমরা একটা বারের জন্যও শুনি না, তাদের অবদানের কথা বলতে যখন ক্যাপ্টেন ভুলে যান, সাকিব ভাইকে রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবেন, কিন্তু নাসুম আহমেদকে হিট করেছিল কিনা সেই ব্যাপারটা নিয়ে তিনি
আনুষ্ঠানিক তদন্তের এবং তদন্ত রিপোর্ট পরিষ্কারভাবে যেন দেওয়া হয়। নাজমুল শান্ত তো এখন ক্যাপ্টেন, সে সময় কি ঘটেছিল সেই ব্যাপার নিয়ে কি নাজমুল শান্ত কথা বলবেন কারো সাথে? আমার প্রশ্ন নাজমুল শান্ত, ইউ আর দ্য ক্যাপ্টেন, সো আই ক্যান আস্ক ইউ দিস কোয়েশ্চেন্স। তামিম ইস্যুতে কি হয়েছিল আপনারা সবাই জানেন। সাকিব ভাই ইস্যুতে যদি আপনার এরকম একটা দরদ উতলে যায় যে সাকিব আল হাসান চলমান ছাত্র আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন, একটা কথা বলেন নাই, এখন তিনি সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের হেল্প করছে সেই পোস্ট করেন, এবং সেখানটায় যে দুঃখী মানুষ তাদের চেহারাটাও আমরা দেখতে পাই, মানে কারে কারে হেল্প করা হচ্ছে সেই ছবিগুলো, হেডশট গুলো আমরা দেখতে পাই। সেই সাকিব আল হাসান যখন ছাত্র আন্দোলনে চুপ থাকে, তার জন্য যখন আপনি এত স্টেপ নেন, তামিম ইকবালকে যেভাবে অপমানিত করে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল, অপমানিত করে নাম্বার 5-6 ব্যাট করার জন্য প্রপোজ করা হয়েছিল নাজমুল শান্ত, সেই ব্যাপারে আপনি কি কথা বলবেন? কে করেছিল এই কাজটা, কারা করেছিল, ক্যাপ্টেন হিসেবে কি জানতে চাইবেন? আপনার সেই সুযোগ রয়েছে তো, আপনি চাইবেন? আপনি চাইবেন না নাজমুল শান্ত। আপনি জানেন পাবলিক এখন এটা খায়, পাবলিক এখন সাকিব সম্পর্কে কথা শুনতে চায়, এবং আপনি সেটাই বলেছেন। আমার সবচেয়ে দুঃখ যে আপনি তখনও ক্যাপ্টেন ছিল যখন অসংখ্য মানুষ মারা যাচ্ছিল, এই দলটাকে সাপোর্ট করা মানুষটা, বাংলাদেশের জার্সি গায়ে যখন বাংলার সন্তানেরা মারা যাচ্ছিল, তখন আপনারা কথা বলেন নাই। তখন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন যারা, দায়িত্বশীল যারা ছিলেন, তাদের সাথে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে আপনি কোনো কথা বলেন নাই। এখন আপনি সাকিবের গল্প শোনাতে আসছেন নাজমুল হোসেন শান্ত, খুব দুঃখজনক। নাজমুল হোসেন শান্ত আরো কিছু বিষয় বলতে চাই, এই বিষয়গুলো আমার কাছে মনে হয় বলা দরকার। আজকে একটা জিনিস আপনি চিন্তা করে দেখবেন যে আমাদের লোকাল কোচেসরা, তারা যে রোলটা প্লে করলো এবং যেভাবে আসলে বাংলাদেশকে শেপ দেওয়ার চেষ্টা করলো, এই কোচেসদের নিয়ে, এই কোচেসদের বেতন তো আসলে হাতুরু সিং এর আশপাশেও না। হাতুরু সিং এক মাসে যা পায়, বাংলাদেশের পুরো লোকাল সেটআপের সব কোচের বেতন তার অর্ধেক। আমি সিরিয়াসলি বলছি, লোকাল সেটআপে যে কজনের নাম আমরা শুনেছিলাম কোচিং এ তারা ভূমিকা রেখেছিলেন, বাংলাদেশ টাইগার্সে তাদের একটা বড় রোল ছিল, এটা নিয়ে শাহরিয়ার নাফিজ একটা দুর্দান্ত স্ট্যাটাস দিয়েছিলেন, সেটা আমি খোঁজার চেষ্টা করছি, সেটা যদি আমি পাই তাহলে আপনাদের শেয়ার করব। যে মানুষগুলোর নাম সেখানটায় বলা হয়েছিল, সেই মানুষগুলোর সার্বিক বেতন, মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, তারেক আজিজ খান এবং তাদের নিচে যারা রয়েছে, তাদের প্রত্যেকের বেতন যদি যোগ করা হয়, একজন কোচের সমান হয় না। আর এই কোচগুলোর প্রত্যেকের বেতনের থেকে কয়েক গুণ বেশি টাকা নিয়ে যিনি থাকেন, তিনি আটলান্টিকের হাওয়া খান অস্ট্রেলিয়ায় গিয়ে। এই কথাগুলো কি আপনি বলবেন? থার্ড ডিভিশনে নাজমুল হোসেন শান্ত কি হয় আপনি জানেন? কি হয়েছিল আপনি জানেন? আপনি জানার কথা, তাই না? আপনি প্রিমিয়ার ক্রিকেটার, আপনি সুপিরিয়র ক্রিকেটার। তৃতীয় বিভাগে দুটার বেশি দল খেলতে পারে না। 5 লাখ টাকা হচ্ছে এন্ট্রি ফি একটা দলের, যেটা 20-25 হাজার টাকা হলেই হয়। এগুলো নিয়ে আপনি কথা বলবেন যে এইভাবে বাংলাদেশের পাইপলাইনের ব্যাপারে এমন একটা চক্র তৈরি করা হয়েছিল যেখানটায় থার্ড ডিভিশনে কোনো দল আসতে পারবে না, 2-1টা দলের বাইরে, যাদের সেই সামর্থ্যটা নাই। এই ব্যাপার নিয়ে আপনি কথা বলবেন নাজমুল হোসেন শান্ত? বাংলাদেশের ক্রিকেট নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে তো আপনার কথা বলা উচিত। ইউ আর দ্য ক্যাপ্টেন। ভাই ভাই করে জনপ্রিয় ইস্যুতে কথা বলে, জনপ্রিয় ইস্যুতে, আমি কালকে সংবাদ সম্মেলনে ছিলাম না, আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে এই আপনি এখন কথা বলবেন সাকিব ভাই ইস্যুতে, সে যেন খেলতে পারে ভালোভাবে। যেই মানুষগুলো আপনাদের খেলা দেখে তারা যখন মরে যাচ্ছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে আপনি কথা বলার চেষ্টা করেন নাই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনি কথা বলার চেষ্টা করেন নাই কেন? আপনি সফল হন বিফল হন, নো ম্যাটার, আপনি চেষ্টাটা করতেন তো ভাই। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছিল, শিল্পীরা রাস্তায় নেমেছে, যারা গান